প্রিয় দর্শক, ইস্পানি মির্জাপুর শুভরাত্রি শুরু করছি, পাওয়ার বাই বিএসবি ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ। আজ আমরা কথা বলবো ইউনুস ম্যাজিক নিয়ে। কেন এই ইউনুস ম্যাজিক নিয়ে আমরা আজকে আলোচনা করবো সেটা হচ্ছে, প্রিয় দর্শক, আপনারা প্রত্যেকেই জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর ইউনুস তিনি জাতিসংঘের ভাষণ শেষ করে দেশের উদ্দেশ্যে তিনি রওনা দিচ্ছেন, এবং সেই প্রেক্ষাপটেই সেই ভাষণে এবং সেখানে অবস্থানকালে আমরা কি পেয়েছি, কী ধরনের ম্যাজিক আমরা দেখতে পেয়েছি, কত বিলিয়ন ডলার আমরা সেখানে পেয়েছি, কাদের কাদের সাথে প্রফেসর ডক্টর ইউনুসের কথা হয়েছে, এবং সেখানকার মধ্যে গণমাধ্যম সব বেশ অনেকে বিশ্লেষণ করছেন যে সেখানে একটা ইউনুস ম্যাজিকের মতো একটা ঘটনা ঘটে গিয়েছে। এবং সে কারণে আমরা আজকে ইউনুস ম্যাজিক নিয়ে কথা বলবো। আমাদের সাথে অতিথি হিসাবে রয়েছেন আমার বায়ে রয়েছেন সাবেক রাষ্ট্রদূত, যিনি জাপানের অ্যাম্বাসেডর ছিলেন, একই সাথে ফরমার ইউনো রিজিওনাল অ্যাডমিনিস্ট্রেটর ইন কসোভোতে তিনি দায়িত্ব পালন করেছেন, জনাব রাশেদ আহমেদ, তিনি রয়েছেন আমাদের সাথে। আমি স্যারকে অভিনন্দন জানাই আমাদের আজকের অনুষ্ঠানে যুক্ত হবার জন্য। অন্যদিকে আমাদের সাথে রয়েছেন আরেকজন ব্যক্তি, যিনি ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিক্যাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তরের চিফ রিপোর্টার সাংবাদিক মাসুদ করিম রয়েছেন আমাদের সাথে। দর্শক, আগে বলেছিলাম যে আমরা ৭৯তম অধিবেশনে ভাষণ দিয়েছেন প্রফেসর ডক্টর ইউনুস, এবং সেই ভাষণের নানা প্রেক্ষাপট নিয়ে কথা বলবো। একটু জানিয়ে রাখি, আপনারা প্রত্যেকেই দেখেছেন আজকের গণমাধ্যম সহ অনলাইন, টেলিভিশনে, সব জায়গায় আপনারা দেখেছেন যে জাতিসংঘের সে ভাষণে প্রফেসর ইউনুসের সাথে নানা বিষয়ে কথা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান ক্রিস্টিন লা, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা, চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং উইসব, বিশ্বের অনেক রাষ্ট্রনায়ক নেতাদের সাথে, মন্ত্রীদের সাথে প্রফেসর ডক্টর ইউনুসের কথা হয়েছে, সাইড টেবিল বৈঠক হয়েছে। আমি যেহেতু সারাদিন সংবাদ ফলো করেন এবং সারাদিন সংবাদের সাথেই থাকেন, তিনি সাংবাদিক মাসুদ করিম, তাকে দিয়ে আলোচনা শুরু করতে চাচ্ছি, সংবাদের মানুষকে দিয়ে। আমরা যে শিরোনামটি করেছি ইউনুস ম্যাজিক, আপনি একটু বিশ্লেষণ করবেন। অনেক দেখেছি প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়াও কিন্তু বলেছে ইউনুস ম্যাজিক হিসেবে। ডক্টর ইউনুসের এই সফরকে কেন ইউনুস ম্যাজিক হিসেবে বলা হচ্ছে? ধন্যবাদ। অবশ্যই এটা একটা উপযুক্ত শিরোনাম আপনারা করেছেন যে ইউনুস ম্যাজিক, কারণ প্রফেসর ইউনুস এমনিতে আন্তর্জাতিক মহলে অত্যন্ত সুপরিচিত নাম। উনি নোবেল পুরস্কার পেয়েছেন, শুধু সেই জন্যে না, ওনার অনেক ইনোভেশনও আছে। গ্রামীণ ব্যাংক তো আছেই, তার সঙ্গে সামাজিক ব্যবসা, যেটার কথা উনি তার ভাষণে খুব সুস্পষ্টভাবে বলেছেন যে কিভাবে সামাজিক ব্যবসাটা যদি বিশ্বে বিভিন্ন জায়গায় প্রবর্তন করা যায়, সেখানে মানুষের কর্মসংস্থান বা অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে কাজে লাগবে। এটা ওনার একেবারে জেনারেল অ্যাসেম্বলির ভাষণেও সেটা বলেছে। তো সেই কারণে ওনার প্রতি সারা দুনিয়ারই একটা আকর্ষণ আছে, এবং বিশেষ করে পশ্চিমা দুনিয়ার তো আছে। আর সেকেন্ড যে জিনিসটা হলো যে উনি এমন একটা সময়ে এই বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে গিয়েছেন, যখন তার কিছুদিন আগে এখানে একটা ছাত্র জনতার রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে একটা অভ্যুত্থান হয়েছে, এবং সেই অভ্যুত্থানের পরে উনি দায়িত্ব গ্রহণ করেছেন। তো বাংলাদেশের ভেতরে কি ঘটেছিল সেই বিষয়গুলি সম্পর্কে এবং এটার ফিউচার আউটলুকটা কি, সেটার সম্বন্ধে ফার্স্ট হ্যান্ড নলেজ পাওয়ার জন্যও লোকজন কিন্তু ওনার ব্যাপারে আগ্রহী ছিল। যে কারণে দেখবেন যে 24শে সেপ্টেম্বর উনি নিউ ইয়র্কে গিয়েছেন, তারপর থেকে 27 তারিখে ভাষণ দেওয়া পর্যন্ত মানে অসংখ্য, আপনি কিছু তো নাম বললেন, তার বাইরে অনেক প্রোগ্রাম ছিল, যেমন বিল অ্যান্ড মিলিন্ডা গেটস ফাউন্ডেশন প্রোগ্রাম ছিল, কিংবা ধরেন আপনার ক্লিন্টন ইনিশিয়েটিভ ছিল, ক্লাইমেট চেঞ্জ ছিল, তারপরে মানে আরও আমি কি বলবো যে টেলিভিশনগুলি, যে মানে নিউজ অর্গানাইজেশন যদি বলেন বিশ্বের যেগুলি টপ, বিবিসি, সিএনএন, তারপরে ধরেন ফক্স নিউজ, এনএইচকে জাপানে স্যার ছিলেন, তো ওই সমস্ত সব চ্যানেলগুলি ওনার ইন্টারভিউ নিয়েছে, নিউ ইয়র্ক টাইমস নিয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে ওনার উপস্থিতিটা একটা সুপারস্টারের উপস্থিতির মতো। তো সেই অর্থে তো ম্যাজিক, কারণ গোটা বিশ্ব কিন্তু ওনার কাছ সম্পর্কে জানার একটা কিউরিয়াসিটি ছিল, সেই কিউরিয়াসিটিটা জেনেছে। এবং একই সঙ্গে আমি বলবো যে যেটা ওনার এন্ডিংটা ছিল চমৎকার, মানে জাতিসংঘের সাধারণ পরিষদের ভাষণে, সেটা হলো যে এইটার অডিয়েন্স ছিল একটা বিশ্ব নেতা বা বিশ্বব্যাপী যারা নেতৃত্ব দিচ্ছেন তারা হলো দর্শক, বা বিশ্বের জনগোষ্ঠী ছিল মূল দর্শক। সুতরাং ডোমেস্টিক ইস্যুটাতে উনি সীমিত ছিলেন না, অথবা ডোমেস্টিক ইস্যুটাকে উনি এমনভাবে ডেলিভারি করেছেন যে এটা একটা আন্তর্জাতিক মহলের কাছে আকর্ষণীয় হয়েছে। যেমন ধরেন উনি
যতগুলি ইস্যুতে কথা বলেছেন, সবাই একটা বলে যে উনি তো ইউনূস সাহেব ক্ষমতা দায়িত্ব গ্রহণের পর থেকেই মুক্তিযুদ্ধের ব্যাপারে কিছু বলেন নাই, কিন্তু এবার ভাষণে উনি বলেছেন যে, এবং চমৎকারভাবে বলেছেন যে 1971 সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে অর্জনটা হয়েছিল সেই স্পিরিটকে ধারণ করলেই 2024 সালের যে গণ অভ্যুত্থান যেটা হয়েছে সেটা। তারপরে ধরেন অনেকেই ভাবতেছিল যে ওনার সঙ্গে যুক্তরাষ্ট্রের এত ভালো সম্পর্ক, সম্ভবত উনি প্যালেস্টাইন ইস্যুতে কি বলেন সবাই একটু মনে হয়েছে, কিন্তু দেখা গেল যে না, প্যালেস্টাইন ইস্যুতে অত্যন্ত ক্লিয়ার বলেছেন যে এখানে গণহত্যা হয়েছে গাজায়, এবং উনি বলেছেন যে এটা অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে হবে এবং দ্বিরাষ্ট্রীয় যে সমাধান সেই সমাধানের পথে অগ্রসর হতে হবে। আমরা যে বাংলাদেশের সকল মানুষ, বিশ্বের সকল মানুষ, এমনকি প্রফেসর ইউনূস নিজেও শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, সবাই তো চায় শান্তি, মানে বেশিরভাগ মানুষ শান্তি চায়, যারা কিছু যুদ্ধবাজ লোক ছাড়া। কিন্তু সেই জিনিসটা কিন্তু উচ্চারণ উনি করেছেন ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধে। উনি বলছেন যে যুদ্ধটা বন্ধ করে শান্তিপূর্ণ উপায়ে করার জন্য আলোচনা করে। তো আমি বলি যে প্রত্যেকটা ইস্যুকে বা প্রত্যেকটা বিষয়কে উনি এমনভাবে মানে শোডাউন করেছেন, মানে ব্যাপারটা এই পুরা অধিবেশনটা, এবং অধিবেশনটা মানে শুধু সাধারণ পরিষদের অধিবেশন ডেলিভারি না, তার সাইডলাইন মিটিংগুলি, সাইড ইভেন্টগুলি, এবং এমনকি বাংলাদেশি কমিটি তাকে একটা সংবর্ধনাও দিয়েছে। তো সব কিছু মিলে তো এটা ম্যাজিক। ঠিকই বলেছেন, ধন্যবাদ। জি, আমরা ইউনূস ম্যাজিক নিয়ে কথা বলছিলাম। রাশেদ আহমেদ চৌধুরী, আমি একটু শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই প্রয়াত ব্রিগেডিয়ার হান্নান শাহকে। গতকালই বোধহয় তার মৃত্যুবার্ষিকী ছিল, এবং আপনি সেই পরিবারের সদস্য, আপনি তার ভগ্নিপতি। আমরা ব্রিগেডিয়ার হান্নান শাহকে আজকে আপনাকে পেয়ে তার বিদে আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা জানি যে ব্রিগেডিয়ার হান্নান শাহ নির্যাতিত হয়েছেন, জেল কেটেছেন, জুলুম কেটেছেন, এবং এক পর্যায়ে তিনি যখন অসুস্থ হয়ে পড়েন তখন তিনি আসলে তাকে বাঁচিয়ে রাখা সম্ভব হয়নি। কিন্তু তিনি জেলে যেভাবে নির্যাতিত হয়েছেন, যদি তার সুচিকিৎসা পাওয়া যেত সে সময়, তাহলে হয়তোবা তিনি হয়তো আজকে আমাদের সাথে বেঁচে থাকতেন। এবং এই যে এখন 2024-এর জুলাই বিপ্লবের দ্বিতীয় স্বাধীনতা, সেই স্বাধীনতার স্বাদও ব্রিগেডিয়ার হান্নান শাহ দেখতে পারতেন, ভোগ করতে পারতেন। আমি তার পরিবারের সদস্যদের প্রতি শুভকামনা জানাই। তার 2 ছেলে 1 মেয়ে রয়েছে, তারা আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। তাদেরকেও আমি মনে করি তার বাবার এই শোককে শক্তিতে পরিণত করে আগামী জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে। আমরা আসলে যে আলোচনাটাই ছিলাম, সেই আলোচনাটায় আমি একটু ফিরে এসি। ইউনূস ম্যাজিক নিয়ে কথা বলছিলাম আমরা। প্রফেসর ডক্টর ইউনূস আসলে যখন প্রথম নোবেল পুরস্কার পায়, ঠিক তখনই কিন্তু ম্যাজিকটা শুরু হয়েছিল। কিন্তু বাংলাদেশের নানা অভ্যন্তরীণ কারণে, নানা ষড়যন্ত্রের কারণে এই যে ম্যাজিক বা যে ভদ্রলোককে ডক্টর ইউনূসকে কিন্তু থামিয়ে রাখবার, দমিয়ে রাখবার বহু চেষ্টা করা হয়েছে। কিন্তু বিধির বাম রাখে আল্লাহ মারেকে, যাকে গারদে ঢুকানো হয়েছিল, যাকে জেল দেওয়া হয়েছিল, যাকে নানাভাবে অন্যায়ভাবে যার প্রতি জুলুম করা হয়েছিল, তার প্রতিষ্ঠানগুলো বন্ধ করা হয়েছিল, তিনিই কিন্তু সে আসলে অবস্থান করছেন যিনি তাকে সেভাবে ক্ষতিগ্রস্ত করবার জন্য চেষ্টা করেছেন। সেই ইউনূস যখন জাতিসংঘের এই আনুষ্ঠানিকতা গেলেন, সেখানে সকল শ্রেণী পেশার নেতৃবৃন্দ কিন্তু তাকে সম্মান জানিয়েছেন, শ্রদ্ধা জানিয়েছেন, সাইড টেবিলে অনেক অর্জন করেছেন। $13 বিলিয়ন কথা বোধ আমরা শুনেছি তিনি হয়তো পাবার একটা প্রতিশ্রুতি পেয়েছেন। আপনি এই সফরে ডক্টর ইউনূস ম্যাজিককে আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ। না, প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার ব্রাদার-ইন-ল, আমাদের ব্রিগেডিয়ার হান্নান শাহ সম্বন্ধে। এটা সত্যিকার যে আমি যখন দেখতাম, শুধু যে সে আমার ব্রাদার এটা না, ও মানে সবসময় সুটকেস রেডি থাকতো। আমি বললাম, তোমার সুটকেস রেডি কেন? কোন সময় ডাক আসবে, জেলে যেতে হবে। তো এরকম এটা মানে সবসময় প্রিপেয়ার্ড টু স্যাক্রিফাইস। তো এই স্পিরিটটা আমি দেখেছি। আর অনেক কিছু, যে চট্টগ্রামে যখন ছিল, যখন একটা হলো, তখনও তার যে সাহস, তার যে একটা ট্রু প্যাট্রিয়ট, এটা আমি বলবো আমরা খুব মিস করে থাকি। তো এখন এই যে তারপরে এখন ইউনূস ম্যাজিকের কথা, এটা উনি নোবেল প্রাইজ পাওয়ার পরে আমি যখন যে অ্যাম্বাসেডার নিয়ে আসছিলেন, তো যে রিসেপশনে এমন লোক আমাকে রিকোয়েস্ট করছো রয়্যাল ফ্যামিলির থেকে, ওখান থেকে, যে কোনো সময় ওরা জাপানিজরা রিকোয়েস্ট করে না আসতে, যে তুমি আমি তো অনেকগুলো রিসেপশন হবে, ওনার হবে, তোমরা তো দিচ্ছ, ওর না এটা রাষ্ট্রদূতের বাসায়
একটু ওনার আমার মানবিনী চিফ অথবা চিফ ওরা আসতে চায়, ওনাকে দেখতে চায়, ছবি তুলতে চায়, কারণ ইয়ের মধ্যে। তো এই যে একটা তার যে অ্যাকসেপ্টেবিলিটি ইন্টারন্যাশনাল এক গ্রহণযোগ্য, এবং জাপান মতো দেশে সে যখন আসলো তখন দেখলাম যে রিয়েলি ওই ইউনুস ম্যাজিক যে হচ্ছে ওটা ওর জীবনে কিছু আল্লাহর খুব ইয়ে ছিল তার উপরে আছে, নাহলে যেভাবে তাকে মানে রিপ্রেশন করা হয়েছিল পরবর্তী হাসিনা সরকারের সময়, এবং যেভাবে উনি বের হয়ে আসলেন, আর যেভাবে আমাদের এই এটাকে বলবো আমরা বলি মানে জনতা ছাত্র রেভলিউশন বিপ্লবটা, এটাও মানে এই টার্ন এই মোড় নেবে। আমি স্টুডেন্ট পলিটিক্যাল সায়েন্স, কিন্তু আমি এটা কোনো সময় ইয়ে করে নেই, এটা এই টার্ন নিতে পারে সত্যি কথা বলতে। এবং ওই সময় আর্মি যে ইয়ে করলো যে তারা গুলি মারবে না, এটা একটা খুব বড় একটা ভালো সিদ্ধান্ত ছিল। পুলিশটা এখন মানে আমরা পাকিস্তানের সময় একটা জিনিস দেখছি যে এই ধর্মকে ব্যবহার করতো, ধর্মকে এর সঙ্গে ওই যে 52 সালে বাংলা ভাষা, এটা হিন্দুদের ভাষা, এগুলো সবসময় ধর্ম। আর কোনো প্রশ্ন করলে আমরা যেতাম অ্যাসেম্বলিতে, আই ক্যানট আনসার, আমি প্রশ্নের উত্তর দিতে পারবো না, ফর দ্য সেফটি সিকিউরিটি, পাকিস্তান সেফটি সিকিউরিটি আর ইসলামের জন্য। মানে ইসলামের সেফটি চলে যাবে যদি আমাদের মতো লোক অপোজিশনে এই প্রশ্নটা করলাম, মানে বলতে চাচ্ছে যে তোমরা বাংলাদেশে তোমরা হলো ট্রেটার আর কি। তো এই সিচুয়েশন থেকে আমরা দেখে আসছি স্বাধীনতা আন্দোলন ওই সময় থেকে, তারপরে এখন যে পরিবর্তন। তো প্রফেসর ইউনুস আমরা আল্লাহর শুকর করি যে এই সময় সে আছে, যে এই ইন্টারিম সরকারের জন্য এই টাইমটা খুবই গুরুত্বপূর্ণ। ইলেকশন নিশ্চয় হওয়া উচিত, কারণ এটা আমাদের ডিএনএ মধ্যে আছে বাংলাদেশ। আমরা ইলেকশন এবং কথা বলবো, আমরা থাকতে পারি না এটা। ওই জন্য এটা বই আর্গুমেন্টেটিভ বেঙ্গলি, এটা ফেমাস বই। তো এখন এইটা যেভাবে প্রধানমন্ত্রী যে শেখ হাসিনা 15 বছর প্রত্যেক ইলেকশনটা, উনি ইলেকশনের সঙ্গে প্রত্যেক গণতান্ত্রিক ইনস্টিটিউশন যেটা, এবং মানে মিসইউজ করে পাওয়ার একটা কোর্টের একটা ফ্যামিলি, এটা আমাদের জন্য খুবই একটা ট্র্যাজেডি। এবং এখন যেটা সুযোগ আসছে যেটাকে ক্লিন আপ করা, মানে আমরা যেরকম মনে হচ্ছে সূরা ফাতিহা থেকে আরম্ভ করবো, খ্রিস্টানরা বলে দ্য ফার্স্ট বুক অফ জেনেসিস, সেখান থেকে প্র্যাকটিক্যালি আমরা যে জেনারেশনের আমরা দেখলাম, আমি এরকম দেখিনি। এখন জিনিসটা হচ্ছে যে রিফর্মস নাকি ইলেকশন, আমি বলি দুটোটা দরকার, রিফর্মও দরকার, ইলেকশন দরকার। তো একটা কথা আছে, ইলেকশন অ্যালোন ডু নট মেক এ ডেমোক্রেসি। আমি তো পড়াতাম ইউনিভার্সিটিতে, মানে ডিপ্লোমেট হওয়ার আগে, তো আমার সাবজেক্ট ছিল এই কনস্টিটিউশনাল হিস্ট্রি, ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি। তো ওখানে বলতো ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি, কিন্তু does not suit the genius, suits only genius of British people. এর মধ্যে একটা ইয়ে আছে ওখানে, এরকম হার ম্যাজেস্টিস অর হিজ ম্যাজেস্টিস গভর্নমেন্ট, হিজ ম্যাজেস্টিস অপোজিশন। অপোজিশন হচ্ছে অল্টারনেটিভ সরকার, অপোজিশন একটা শত্রু না। তারপরে জেন্টলম্যান লেট আস অ্যাগ্রি টু ডিসঅ্যাগ্রি, এরকম করে করে প্রত্যেক স্টেপে, এটা কিন্তু ওদের কোনো রিটেন কনস্টিটিউশন নাই, কিন্তু এটা বিকজ অফ জিনিয়াস অফ দ্য ব্রিটিশ পিপল এটা রয়ে গেছে। কিন্তু স্যার আমি একটা জায়গায় একটু আসি, আপনি রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন এবং দেশের পৃথিবীর একটা সভ্য দেশের রাষ্ট্রদূত হিসেবে দীর্ঘদিন ছিলেন। জাপানের কথা যদি আমি বলে থাকি, এই যে প্রফেসর ডক্টর ইউনুস তিনি আমেরিকায় গেলেন জো বাইডেন শো, আমরা জো বাইডেনের সঙ্গে ইতিপূর্বে আমরা দেখেছি, বা ওই ধরনের নেতাদের সঙ্গে দেখা করবার জন্য, একটা সেলফি তুলবার জন্য এবং সেই সেলফি চতুর্দিকে ছড়িয়ে দেবার জন্য
অনেক ব্যস্ততা থাকতো এবং আমরা নানা রকমভাবে সত্য অসত্য অনেক তথ্য পেতাম। কিন্তু এখানে সরাসরি দেখলাম যে বিশ্ব নেতারাই কিন্তু ডক্টর ইউনূসকে সম্মান করলো, তার সাথে দেখা করলো, তার সাথে কথা বললো, তাকে নানা রকম সহযোগিতার প্রতিশ্রুতি দিল, রাষ্ট্র সংস্কারে ফান্ড দিবে তারা সেটা কথা বললো, ডলার ক্রাইসিস মোকাবেলায় তারা সে কথা বললো। এই প্রফেসর ইউনূসকে আসলে আপনি যেহেতু কাছ থেকে দেখেছেন, জাপানে গিয়েছেন, উনি বহুবার আপনার তখন অ্যাম্বাসেডার ছিলেন, এই ম্যাজিকের পিছনে কি মনে হয় কি ওনার নিজের মধ্যে কোনো সরলতা, ওনার নিজের মধ্যে কি শিক্ষা দীক্ষা বুদ্ধি এগুলি কি কোনো কাজ করেছে কিনা? এগুলো নিশ্চয়ই কাজ করেছে, মানে খুবই বুদ্ধিমান লোক, খুবই, আর কমিটমেন্টটা তার। এই যে ওইসব যখন সে গ্রামীণ আরম্ভ করলো তখন তো এই পশ্চিমা দেশ যারা এখন ইয়ে করছে তারা বললো যে এটা কাজ হবে না, কিন্তু উনি দেখিয়ে দিলেন যে মাইক্রো ক্রেডিট কীভাবে সাকসেসফুল হতে পারে। তার ডিটারমিনেশন সময় অনেক যেতাম ওনার অফিসে, তো উনি ডাকতেন এবং আমি খুব ক্লোজ দেখেছি। তো ওনার একটা কমিটমেন্ট বাংলাদেশের প্রতি, ভালোবাসাটা, সেই জন্য খুব দুঃখ লাগতো যখন যেভাবে তাকে প্রাক্তন প্রাইম মিনিস্টার হাসিনা যেভাবে ওনাকে ব্যক্তিগতভাবে, মানে এরকম একটা ছোট মাইন্ড হয়ে ওনাকে ব্যবহার করে, যে সরকার যেটা দেশকে ভালোবাসে ওনার মতো লোককে ইউজ করা ডিপ্লোমেসিতে। এই যে মানে কেউ তো অ্যাপয়েন্টমেন্ট পায়নি বাইডেনের সঙ্গে, উনি পেলেন, কিন্তু ওনাকে যদি ব্যবহার করতে হয়তো অন্য প্রধানমন্ত্রী কিছুটা করতে পারত। প্রেসিডেন্ট সঙ্গে দেখা করাটা উনি অনেক দিক থেকে সাহায্য করতেন, কারণ উনি বাংলাদেশকে সত্যিকারে ভালোবাসেন। তো এইবার ইলেকশন আগে না, হ্যাঁ না, রিফর্ম আগে হতে হবে, কিছু রিফর্ম। তবে যে কী রিফর্ম, কনস্টিটিউশন রিফর্ম, ওইটা যেরকম ওয়েস্টমিনিস্টার সিস্টেমটা ইন্ডিয়াতেও কাজ করছে না। ওটা একসময় করতো যখন নেহরু ছিল, কারণ নেহরু যখন ছিল ইন্দিরা গান্ধী তাকে প্রশ্ন করতো, বাবাকে প্রশ্ন করতো পার্টির মধ্যে। আমাদের যে সিস্টেমে পলিটিক্যাল পার্টির ভিতরে কিন্তু গণতন্ত্র খুব ডিফিকাল্ট, কারণ লিডারকে কেউ কোশ্চেন করতে যায় না। এটা আমাদের দোষ আর কি। তো এইটা এখন চ্যানেলের অ্যাক্রস ফ্রান্সে কিন্তু পার্লামেন্ট ডেমোক্রেসি কাজ করেনি। 24 ঘন্টায় কয়েকটা সরকার পড়েছে। তখন ডিগল এসে নতুন কনস্টিটিউশন করলো, ওটা কি ডিগলস 5th রিপাবলিক। আমরা তো 2nd রিপাবলিক কথা বলছি, 5th রিপাবলিক সেটা ছিল এ কোহ্যাবিটেশন অর ম্যারেজ বিটুইন পার্লামেন্টারি প্রেসিডেন্সিয়াল। এটা হলো ডিগল 5th, এখন যেটা আসছে। তখন থেকে স্টেবিলিটি আসছে। যেটা চিন্তা ভাবনা করার কথা আমাদের জন্য, যে আমাদের এই পার্লামেন্টারি সিস্টেম যে ফর্মে আছে, মাসেল মানি পাওয়ার, এবং যেভাবে কারাপশন, টাকা কারো টাকা নমিনেশন কিনতে হয়, এটা আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স অলসো। পার্টিকে টাকা না দিলে তো এগুলো কারেকশন করা। ইলেকশন কমিশনার এখন বলছে যে সে ইলেকশনটা ঠিক হয়নি, তুমি এখন বলছো তুমি কেন ইয়ে করতে পারলে না, যেরকম ইন্ডিয়াতে ইলেকশন কমিশন না করে দেয়, ওরা কোনো সে ইনফ্লুয়েন্স হয় না। সেই জন্য ক্লিন্টন যখন গেছিল, হিলারি ক্লিন্টন বলছে ইটস এ গোল্ড কয়েন, বাট ওটা মোদি সরকারের আগে, মোদি সরকারের এটা ব্যাপারটা আলাদা। খুব দুঃখজনক, কারণ এখন যে সিচুয়েশন বাংলাদেশে, চেঞ্জটা এটা আমাদের ছাত্র জনগণ আনছে। এখানে তার যে শুনতেছি আর কি আমরা, যে তারা খুশি না। এবং কারা খুশি না? মোদি সরকার। আচ্ছা। এবং তুমি যেটা আমাদের যে প্রধানমন্ত্রী, যাকে আমরা অনেকগুলো চার্জ আসছে, তুমি যেভাবে রেখেছো, আর শোনা যাচ্ছে, মানে বন্ধুবান্ধব যারা আছে ইন্ডিয়াতেই বন্ধুবান্ধব আছে আমাদের, তারাও খুশি না। কী জন্য ইন্ডিয়া স্যাক্রিফাইস করবে তার ইন্টারেস্ট ফর এ পার্সন হু ইজ বিন কন্ডেমড বাই বাংলাদেশি পিপল, জনগণ। এবং যে কনসেশন দেওয়া হয়েছে হাসিনার সময়, যে লাস্ট ভিজিটটা তার, ওর যে মোদি যখন ইলেক্টেড হলো 3 বার গিয়েছিল ইন্ডিয়াতে। এটা কোনো সেলফ রেসপেক্টিং প্রাইম মিনিস্টার অফ এ কান্ট্রি, সভারেন কান্ট্রি 3 বার যায় না। এবং লাস্ট ভিজিটে যে জয়েন্ট কমিউনিকে পড়লে ওয়ার্ড টু ওয়ার্ড যে রেলওয়ে ট্রানজিটে, সেখানে ইন্ডিয়ান ফরেন সেক্রেটারিকে জিজ্ঞেস করছিল রেলওয়ে ট্রানজিটে কি ট্রুপস নেওয়া যাবে, তো কোনো উত্তর দেয়নি। কত ডেঞ্জারাস এটা, মানে আমি দেশ বিক্রি করব কিন্তু আমি ক্ষমতা থাকবো।
কিন্তু যদি ক্ষমতায় থাকতে চাও, দেশ বিক্রি না করে তুমি তো ইলেকশন কেন রিক করলা? তুমি যদি ইন্ডিয়ার এতই ইনফ্লুয়েন্স থাকতো বাংলাদেশের জনগণের উপরে, তা তো তোমাকে মানে দেশ বিক্রি করার দরকার ছিল না, তাই না? আর ওই মেন্টালিটি তো এখন কত হতেছে, আমাদের ওখানে খুব বড় চ্যালেঞ্জ এই সময়। ইউনুস আসে, আমার মনে হয় যে আমরা একটা জাতীয় কনসেনসাস পলিটিক্যাল পার্টির মধ্যে আসা উচিত, কনসেনসাস যে আমরা কোন দিকে যাব, আর ইউনুসকে সাপোর্ট দেওয়া। ঠিক আছে, আমিও এটা বিশ্বাস করি যে ইলেকশন হওয়া উচিত, কিন্তু ইলেকশন হওয়া উচিত এটা সবাই মিলে ডিসাইড করলে পলিটিক্যাল পার্টিস। আমি একটা ছোট্ট প্রশ্ন করে বিরতি যাব। আপনি সাবেক প্রধানমন্ত্রীর কথা বলছিলেন, তিনি ভারতে অবস্থান করছেন, আপনার অনেক বন্ধু বান্ধবের সাথে কথা হচ্ছে, দেশ বিক্রির কথা আপনি এখানে এনেছেন। তাহলে তার এগেনস্টে অনেক মামলা বা কনসেশন সেগুলো আসছে বলছিলেন। তাহলে সে অবস্থার প্রেক্ষাপটে এগুলি বিচার কীভাবে হবে? তিনি যদি সেখানে থাকেন, বা আমি জানি না আমাদের বন্ধু বিনিময় চুক্তি সেখানে কি কাভার করবে কিনা সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে আনা, আপনি কীভাবে ভাবেন এটাকে? ছোট্ট করে একটু বলেন। যেটা আমি শুনি, আমি নিজে পড়ি, কিন্তু আমাদের এখানে যারা এমিনেন্ট লয়ার এখান দেশে এবং অন্য জায়গায় ইন্ডিয়াতে, আমি তো ডেপুটি কমিশনার ছিলাম কলকাতায়, তো ওখানকার পশ্চিম বাংলাতে যারা এমিনেন্ট লয়ার হয়ে, তাদেরকে আমি চিনি। ওরা মনে করে এক্সট্রাডিশন ট্রিটিতে আমরা অনুপ চটিয়া না কে ছিল, তাকে আমরা ফিরদোষী। তো ওরা মনে করে যে ইন্ডিয়ার স্বার্থে ইন্ডিয়া শুড হ্যান্ড ওভার if and but there should be free and fair trial. আমরা এটা চাবো ইন্ডিয়ান পাবলিক। কাকে হ্যান্ড ওভার করবো বলছিলেন? শেখ হাসিনাকে। আচ্ছা, কিন্তু আমরা এটা চাবো যে তোমরা তোমাদের ইমেজের জন্য, পাবলিক সাপোর্টের জন্য তোমাদের ট্রায়ালটা কিন্তু ওপেন অ্যান্ড ফ্রি অ্যান্ড ফেয়ার হওয়া উচিত, নট এ ভিন্ডিকটিভ ট্রায়াল। এবং সে কারণের জন্যই তো ওরা রাখতে চায় না, সত্যি কথা বলতে, পাবলিক ওপিনিয়ন। যে কারণ ইন্ডিয়ার ইন্টারেস্টটা কি? ওরা বলে সরকার আসবে যাবে, আমাদের সম্পর্ক তো বাংলাদেশ জনগণের সঙ্গে। এখন তো পিপল টু পিপল কন্ট্যাক্ট, ইন্ডিয়ার বিজনেস ইন্টারেস্টটা, সব ইন্টারেস্ট আমি বাদ দিলাম, যে চিকেন নেকটা তো একটা আছেই, ওটা যদি আমরা চায়নাকে করি, ইট উইল বি ডেঞ্জারাস ফর দেম। এই মিজোরামে যা হচ্ছে। নাম্বার 2 হচ্ছে ট্রেডে $10 বিলিয়ন, 9 বিলিয়ন তো ইন্ডিয়া এক্সপোর্ট করে আমাদেরকে। লুক এট দ্য গ্যাপ। তো এই যে একটা, যেটা আমরা ডিপ্লোমেসি বলি, হোয়াট ইজ মাইন, যেটা আমার, যেটা তোমার, ওটা নিয়ে আলাপ করবো আমরা। তো এই অ্যাটিটিউড দিয়ে কিন্তু বন্ধুত্ব হয় না। তাহলে বন্ধুত্বের জন্য ফেরত পাঠানো উচিত যদি আমরা চাই। আমি জানি না এখন কি হবে ভবিষ্যতে, কারণ আমরা ক্রিস্টালাইজ করতে পারি না, কিন্তু যদি থ্রু এ ফ্রি ফেয়ার ট্রায়াল, এটা এতগুলো কেসে হচ্ছে, আর আমরা এটা গ্যারেন্টি করা উচিত যে ট্রায়াল উড বি ফ্রি অ্যান্ড ওপেন, এটার মধ্যে কোনো না, কারণ লেট দ্য পার্সন ফেস। তো এটা ভবিষ্যতে তো ভালো হবে। আমরা কাউকে টার্গেট করতে চাই না, কিন্তু যে অ্যালিগেশনগুলো আছে, অনেকগুলো অ্যালিগেশন, এবং এটা আমাদের যে অভিজ্ঞতা, যেরকম এই মিডিয়াতে আমি হয়তো আসতাম কি না সন্দেহ আছে, কারণ আমি যদি মন খুলে কথা না বলতে পারি তাহলে আসবো কেন, তাই না? মাসুদ করিম, আপনার কাছে একটু আসতে চাই। সেটি হচ্ছে যে এই যে নানা রকম প্রতিশ্রুতি কিন্তু তিনি পেয়েছেন একেবারে স্বল্প সময়ের মধ্যে, প্রথমবারের মতো তার ভিজিট, এবং সেখানে আমরা দেখেছি বিশ্বব্যাংক, IMF, যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থাগুলো, চীনের সোলার প্ল্যান্টের কথা বলা হয়েছে, নেপালে জলবিদ্যুৎ, নানা ক্ষেত্রে সহযোগিতার কথা বলা হয়েছে। সব মিলিয়ে খুব সম্ভব $13 বিলিয়ন একটা প্রতিশ্রুতি বা পাবার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এই যে সহযোগিতা পাবার সম্ভাবনাটা দ্বার উন্মোচিত হয়েছে, এটি কি ইউনুস ম্যাজিকের কারণেই হয়েছে, নাকি না বাংলাদেশকে ইতিপূর্বে এই ধরনের কমিটমেন্ট করেছে বা বাংলাদেশ পেতেই পারত? আপনার বিশ্লেষণ কি? ধন্যবাদ। আমি যেটা মনে করি যে এখানে এত বড় একটা রাজনৈতিক পট পরিবর্তনের পরে এই জিনিসটাকে, আমাদের দেশটাকে, এটা পট পরিবর্তনটা কী জন্য হয়েছে সেটা আপনি যদি একেবারে সিম্পলি দেখেন যে কোটার আন্দোলন সেটা না। আমি বলবো যে একটা লং টাইম আমাদের দেশের যে অবক্ষয় হয়েছিল, যে বিশেষ করে আর অর্থ পাচার, মানে ব্যাংক ব্যবস্থাটা মোটামুটি কলাপস করে গেছিলো, যে হিউজ পরিমাণ টাকা বিদেশে পাচার হয়ে গেছে, যে কারণে রিজার্ভটার একটা ক্রাইসিস দেখা দিল। তারপরে শিক্ষা ব্যবস্থায় একটা উদ্ভট শিক্ষার নীতি চালু করছে, এটা ছাত্রও বোঝে না, শিক্ষকও বোঝে না, অভিভাবকও বোঝে না। মানে আমি বলতে চাচ্ছি যে সার্বিক দিক থেকে
দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে, আমরা একেবারে প্রত্যেকবার 1 নম্বর হচ্ছি। তো এই সমস্ত বিষয়গুলির কারণে মানুষের মধ্যে কিন্তু পুঞ্জীভূত ক্ষোভও ছিল লং টাইম। তো সেই জিনিসটার একটা বিস্ফোরণ ঘটে গেছে মানে এই আন্দোলনের মাধ্যমে, যে কারণে দেখবেন যে ছাত্ররা আন্দোলন করছে কোটার, আর সাধারণ মানুষ জয়েন করেছে মানে এই যে মানে শেখ হাসিনাকে অপসারণের জন্য। তো এই জিনিসটার পরে যে আমাদের দেশের ভাবমূর্তিটা যেটা দাঁড়িয়েছিল, সেখানে ইউনূস ছাড়া আর কোনো, আমার দৃষ্টিতে, আমার ব্যক্তিগত ওপিনিয়ন, আর কোনো বিকল্প কেউ ছিল না যে এই জায়গাটায় এরকম একটা ব্যাড ইমেজের মধ্যে সেটাকে মানে ট্র্যাকে তোলার মতো কোনো ছিল না। তো প্রফেসর ইউনূসের একটা হলো যে ব্যক্তিগত কানেকশন খুব ভালো, মানে বৈশ্বিক কানেকশন, যেগুলি বৈশ্বিক হেল্প ছাড়া এই ধরনের অর্থনৈতিক ক্রাইসিস থেকে দেশটাকে রক্ষা করা খুব কঠিন ছিল, মানে ভালোভাবে মর্যাদার সাথে যদি রক্ষা করতে চান। তো সেই জায়গায় আমি বলবো যে ওনার এটা সবচেয়ে টেস্টেড হয়েছে যখন কিছু শ্রমিকরে জেল দিয়ে দিল যারা আরব আমিরাতে, দুবাইয়ে, কিন্তু সেটা উনি ব্যক্তিগত টেলিফোন করাতে ওনারা রেসপন্ড করে, এটা আনইউজুয়াল, ওনারা রেসপন্ড করলেন এবং তাদেরকে ফেরতও দিলেন, যেটা একেবারে লাইফ টাইম জেল থেকে মুক্তি দিলেন। আরেকটা হলো যে এইবার যখন উনি গেলেন, আমাদের তো এটা ঠিক যে আমাদের আর্থিক যে সঙ্গতি, সেখানে লোনের প্রয়োজন আছে, IMF, ওয়ার্ল্ড ব্যাংক বা আরও যে সমস্ত ফান্ডগুলি আছে, জলবায়ু তহবিল, আপনার সোলার বললেন, নানা রকম ইনোভেশনের তো ওনার কোনো শেষ নাই। এবং তার একটা বিশেষ দিক হলো যে উনি খুব এনথুসিয়াস্টিক, উনি খুব এনার্জেটিক, বয়স অনেক, কিন্তু বয়স বোঝা যাচ্ছে না। তারপরে ওনার মধ্যে একটা মানে স্বপ্ন এবং স্বপ্নকে বাস্তবে রূপায়ণের একটা মানে অঙ্গীকার বা দৃঢ়তা তার মধ্যে দেখা যায়। তো এই সমস্ত বিষয় মিলিয়ে কিন্তু গ্লোবাল কমিউনিটি তার প্রতি ট্রাস্ট রাখে সাধারণত, যেটা হয়তো আর কাউকে দিলে সেইভাবে আসে না। তো সেই দিক থেকে তো আমি বলবো যে একটা বড় অঙ্কের আর্থিক সহায়তাও পাওয়া গেছে। তো সব দিক থেকে আমি বলবো যে আরেকটা হলো যে উনি যে অঙ্গীকারটা করেছেন যে তারা একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট, ইটস এ ফুল গভর্নমেন্ট না, কিছুতেই না, যে তারা একটা রোড টু ডেমোক্রেসিতে যাচ্ছেন, ট্রু সেন্স অফ ডেমোক্রেসি, নট অনলি যে কোনোভাবে একটা ইলেকশন করে ক্ষমতায় বসা বা সেটাকে ধরে রাখা, সেটা না। মানে ইলেকশনটা তো অবশ্যই একটা ফ্রি, ফেয়ার, অবাধ হইতে হবে, যেটা স্যার বললেন যে আমাদের দলগুলির ভেতরেও সংস্কারটা আসতে হবে, যে এই যে টাকা পয়সা বা মাসল এই সমস্ত ব্যবহার যাতে না হয়, সেই জিনিসগুলির কথা, সংস্কার আনার কথা বলা হয়েছে। তারপরে মানে এন্টায়ার সোসাইটিতে নানা রকম, যে আমাদের 6টা সংস্কার কমিশনই উনি গঠন করেছেন। তো এই জিনিসগুলির প্রত্যেকটা লক্ষ্য হইল একটা ডেমোক্রেটিক সোসাইটি, যে সোসাইটিটা হবে স্বচ্ছ, যে সোসাইটি দুর্নীতিমুক্ত, যেখানে থাকবে সুশাসন, এই যেগুলি মানুষের অ্যাসপিরেশন, সেই জায়গার অঙ্গীকারগুলি তো উনি করেছেন। তো আমি যেটা মনে করি, তো সেই জায়গাতে ওনার প্রতি মানুষ ট্রাস্ট রাখছে বলে যে এটা মানে ইউনূস ম্যাজিকই ব্যাপকভাবে মানে কাজে দিয়েছে। আর দ্বিতীয় যে কথাটা আমি বলবো যে এটা তো আপনি বললেন, জাতিসংঘে বললেন বা অন্যান্য লোকজনের সঙ্গে বললেন, কিন্তু এই জায়গায় ওনার নেতৃত্বাধীন সরকার, আমলাতন্ত্র বা অন্য যারা ওনার চারপাশে আছেন, প্রত্যেককে কিন্তু কাজ করতে হবে প্রায়োরিটি নির্ধারণ করে। এবং সেই ক্ষেত্রে আমি বলবো যে প্রথমত প্রায়োরিটিটা হওয়া উচিত এখন এই মুহূর্তে, 1 নম্বর প্রায়োরিটি হওয়া উচিত সেফটি এবং সিকিউরিটি, মানে ল অ্যান্ড অর্ডারটাকে। পার্টিকুলারলি ইফ ইউ লুক অ্যাট দি গার্মেন্টস ইন্ডাস্ট্রি, সেখানে কিন্তু একটা আনরেস্ট চলতেছে। এখন আপনারা অনেক কথা বললাম, প্রতিশ্রুতি বাইরে থেকে আনলাম, গ্রাউন্ডে ঠিক করতে পারলাম না, তাইলে কিন্তু হবে না। তো এখানে গার্মেন্ট ইন্ডাস্ট্রিটা আমাদের গ্রোয়িং এবং এটার থেকে আমরা অনেক কিছু আশা করি। সেই জন্য সেখানে একটা সিকিউরিটি, সেফটি, এটা শুধু একটা কথার কথা বললাম, কিন্তু এন্টায়ার সোসাইটিতে সেফটি, সিকিউরিটি যদি মানুষের মধ্যে না থাকে, তাইলে কিন্তু গ্রোথও হবে না, কিছুই হবে না। তো সেই জিনিসটা প্রায়োরিটি আমার মনে হয় প্রফেসর ইউনূসের সরকারের আছে। আরেকটা হইতে হবে যে অর্থনৈতিক দিকগুলি আমাদের যে অবস্থাটা আছে, সেই অবস্থার থেকে উন্নতি করা, বিশেষ করে করাপশনটা দূর করা, ব্যাংকিং সেক্টরটাকে খুব বেশি স্ট্রিমলাইন করা এবং একটা সিস্টেমের মধ্যে আনা। থার্ড হইল যে উনি কিছু সংস্কারের পরামর্শ দিয়েছেন, 6টা সংস্কার কমিশনও গঠন করেছেন। তা আমার মনে হয় যে
অত্যন্ত প্র্যাগমেটিক ওয়েতে এই সমস্ত সংস্কারগুলিতেও করতে হবে। এবং ফোর্থ হলো যে ফরেন পলিসিটাকেও একটু রিব্যালেন্সিং করার দরকার আছে, যে ইউরোপ আমেরিকাকে মানে খুব বেশি ইগনোর করা একটা প্রবণতা ছিল একটা সময়, গত সরকারের সময় ছিল। ইউরোপের সাথে অতটা না, আমেরিকার সাথে বেশিরভাগ ছিল। তো সেটার যে টানাপোড়েনটা দূর করা, এটা একটা উপযুক্ত সময় আমি বলবো। সেই টানাপোড়েন দূরের কাছাকাছি কিন্তু আমরা অবস্থান করছি। আমি মাসুদ করিম ভাই আপনার কাছে আসবো। জনাব রাশেদ আহমেদ, এই যে আমেরিকা বা এই ধরনের বড় বড় রাষ্ট্রগুলির সাথে বেশ বড় টানাপোড়েন ছিল। আমরা কিন্তু একটা সময় দেখেছি যে আমেরিকা না গেলে কি হয়, বঙ্গোপসাগর পাড়ি দিয়ে যাব না বা নানা কিছু আমরা শুনতে পেয়েছিলাম। এবং সেই অবস্থার প্রেক্ষাপটে কিন্তু তার বিপরীত চিত্র এখন আমরা দেখতে পাচ্ছি। যাদের সাথে টানাপোড়েন ছিল তারাই কিন্তু আমাদেরকে নানা রকমভাবে অর্থায়ন বলি, নানা রকম সহযোগিতা বলি, সেই সহযোগিতা এগিয়ে আসছে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়ে যে বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠা করা, অন্যায় বন্ধ করা, একটা নির্বাচনকে মানুষ যাতে ভোট দিতে পারে, মানুষের ভোটার অধিকার কায়েম করা, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা এবং দেশকে সর্বোপরি যে একটা মানবিক রাষ্ট্রে পরিণত করার কথা, যেটি প্রফেসর ডক্টর ইউনূস কিন্তু তার যে ভাষণ সে ভাষণ উল্লেখ করেছেন। আপনার বিশ্লেষণ কি? ধন্যবাদ। আমি জনাব মাসুদ করিম যেটা বললে, আমি ইস্যুগুলো আমি একমতে এর মধ্যে, যেগুলো প্রায়োরিটি আর কি। এখন এক্সপেকটেশন হয় তো এটাতে অ্যাগেন অ্যাজ এ নট সো মাচ ডিপ্লোম্যাটিক, অ্যাজ এ স্টুডেন্ট পলিটিক্যাল সায়েন্স, আমাদের বুঝতে হবে একটা পলিটিক্যাল প্রসেস ভেঙে গেছে। যখন একটা প্রধানমন্ত্রী দেশ ছেড়ে চলে যায় অথবা পালিয়ে যায়, যাই হোক আর কি, তখন একটা ভ্যাকিউম সৃষ্টি হয়, পলিটিক্যাল ভ্যাকিউম। এই ভ্যাকিউমটা কিন্তু সাধারণত আর্মি ফিল আপ করে। এখানে আর্মি আসে নাই, এখানে আর্মি সিভিল, তো সিভিল মিলিটারি কোঅপারেশন এটা একটা বলি খুব গুরুত্বপূর্ণ এই সময়। কিন্তু যেহেতু পুলিশ নাই, যে কারণে আমরা সবাই জানি ল অ্যান্ড অর্ডার, এটা বললে মাসুদ করিম ভাই বললেন, তো ল অ্যান্ড অর্ডারটা এখন সত্যিকারের প্রায়োরিটি। কারণ ল অ্যান্ড অর্ডার যদি এস্টাবলিশ না হয় তাহলে কিন্তু অন্য অন্য কাজ করা যাবে না। এবং এমন সময় আসবে যে পাবলিক বলবে যে এরা কী করছে, আগে তো ভালো ছিলাম। আমি খুব ফ্র্যাঙ্কলি বলছি, কারণ পাবলিক ওপিনিয়ন চেঞ্জ হতে সময় লাগে না। এবং যারা হেরে গেছে অথবা যাদেরকে নামানো হয়েছে তারা কিন্তু বসে নাই, কিন্তু বসে নাই। যদি ওই প্রধানমন্ত্রী তখন বলছেন আমি বর্ডারের কাছাকাছি আছে, যে কোনো সময় ঢুকে পড়তে পারি, টুক করে ঢুকে পড়বো। আচ্ছা, আর যা পেয়েছে আমাদের কাছ থেকে একতরফা, সেটা তারা ভুলতে পারছে না। তো ওরা ইনভেস্ট করেছে, এখন ওরা কিন্তু গিভ আপ করে নাই। তো একটা কথা আছে, ইটার্নাল ভিজিলেন্স ইজ দ্য প্রাইস অফ লিবার্টি। আমাদেরকে সতর্ক থাকতে হবে। সতর্ক থাকতে হলে আমি মনে করি যে এই হাফ হাউস যেটা, ওটা কিন্তু রিস্কি। যে পর্যন্ত ইলেকশন না হয়, পলিটিক্যাল পার্টিরা এস্টাবলিশ পলিটিক্যাল পার্টি, যে কোনো পার্টি উইন করলো ইলেকশন আসলো, সে পর্যন্ত কিন্তু ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য আর্মিকে আরও প্রোয়াক্টিভ রোলে নিয়ে আসতে হবে। এটা না যে আর্মি রুল হচ্ছে, বরঞ্চ আর্মি যদি এখন আসে প্রোয়াক্টিভ রোলে টুগেদার উইথ সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল অ্যান্ড মিলিটারি কোঅপারেশন বলি আমরা, অল লেভেলস। কী জন্য? গণতন্ত্র এস্টাবলিশ করার জন্য, ইলেকশনের সময় থাকার জন্য। নাহলে কিন্তু এই যে ফোর্সেসগুলো, যারা আমাদের বন্ধু না, যারা মানে আমাদের ডিস্টেবিলাইজ করতে চায়, এটা পাবলিক জানে কারা চায় আমাদের ডিস্টেবিলাইজ করতে। যারা খুশি, এই চেঞ্জের মধ্যে খুশি না, আমাদের জনগণ করেছে কিন্তু ওরা খুশি না। তো ওরা কিন্তু একটা ট্রাবল ক্রিয়েট করতে চেষ্টা করবে, যে চিটাগং হিল ট্র্যাক্সে। শকিং, এটা আমাদের বাংলাদেশের স্ট্র্যাটেজিক আন্ডারবেলি। এখানে যে কটা রাইট হতে পারে, আমি ব্যক্তিগতভাবে বলতে পারি আবার শকড এই সময়। তো এইটা তো যে কোনো মন নিতে পারতো। ওটা হচ্ছে আমাদের স্ট্র্যাটেজিক পয়েন্ট, রিচেস্ট, আমাদের রিচ রিসোর্সের সব কিছু। এটা আমি যেটা বলছি, এটা ডিপ্লোম্যাটসদের কনসার্ন, আমাদের বন্ধুরা যারা আমাদের ভালো চায়। বাংলাদেশে কিন্তু বেশিরভাগে ডিপ্লোম্যাটরা ভালোবাসে, পশ্চিমবঙ্গ দেশ গণতান্ত্রিক এরা, ওরা এই চেঞ্জটাকে খুব ওয়েলকাম করছে। ওরা একদম এই রেসপন্সিবল কথাবার্তা
প্রাক্তন প্রধানমন্ত্রী সেন্ট মার্টিন আইল্যান্ড চায়, ওটা চায়, আমি দেবো না, এটা করবো না, ওটা করবো না, এগুলো লুজ টক তো করা যায় না। যে কোনো প্রধানমন্ত্রী, যে কোনো হেড অফ দ্য স্টেট লুজ টক করলে কিন্তু আমরা বন্ধু লুজ করি। এবং এটা এখন সময় আসছে যে একটু চিন্তা ভাবনা করে যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা কন্ট্রোল আনার জন্য আর্মিকে এখন ডিপ্লয় করতে হবে টুগেদার উইথ দ্য সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আনটিল দ্য ইলেকশন। অ্যান্ড এটা উইল বি ইন দ্য ইন্টারেস্ট অফ দি বিএনপি পার্টি and আদার পার্টি, জামাত, সবার ইন্টারেস্টে, জনগণ ইন্টারেস্টে। আমি সাংবাদিক মাসুদ কুমার আপনার কাছে আলোচনাটার একটা শেষ প্রান্তে এসে কথা বলতে চাই। ইউনুস ম্যাজিক তিনি তো ফিরে আসবেন, ফিরে আসার পরে দেশের আবার যে অভ্যন্তরীণ যে নানা রকমভাবে সংস্কার, সেই সংস্কারের সাথে সরাসরি তিনি যুক্ত হবেন। আপনি মনে করেন এই যে সংবিধান রচনা নিয়ে একটা মত দ্বিমত কিন্তু তৈরি হচ্ছে, পুনর্লিখন করার কথা বলা হচ্ছে, এবং একই সাথে যে নির্বাচনী যে রোডম্যাপটা, সেই রোডম্যাপটা যত দ্রুত সম্ভব ঘোষণা করার কথা বলা হচ্ছে, কিন্তু বলা হচ্ছে নির্বাচনকে অর্থবহ করতে হলে একটা উপযুক্ত এবং যৌক্তিক সময় দিতে হবে। সে অবস্থায় প্রফেসর ডক্টর ইউনূসের অবস্থান বা অন্তর্বর্তীকালীন সরকার অবস্থান, যা বিরোধী যে রাজনৈতিক দলগুলো, সরকারি যে অন্যান্য রাজনৈতিক দলগুলো রয়েছে, বিএনপি, জামাত, ইসলামী দলগুলো রয়েছে, তাদের অবস্থানকে আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ। এখানে যেটা আমরা শুনতে পাচ্ছি যে ওনারা একটা তো টাইম দেওয়া হয়েছে, 6টা যে কমিশন গঠন করা হয়েছে, এই 6টা কমিশনকে তো ওনারা 3 মাস সময় দিয়েছেন। 3 মাস সময়ের মধ্যে ওনারা সুপারিশ মালা পেশ করবেন। এখন ওনারা এই 3 মাস সময় পেশ করার জন্য তাদের প্রস্তুতি কেমন, সেটাও একটা ব্যাপার। ওনারা এখনও তো যথেষ্ট লোকবল নিয়ে কাজটা সেইভাবে শুরু করতে পারেন নাই। তো সেই জন্য আমার একটা ধারণা থাকবে যে এটা দ্রুত তারা যাতে করতে পারেন জিনিসটা। আর কনস্টিটিউশনের যে বিষয়গুলি ওনারা এখানে সংশোধন করতে চাচ্ছেন, কেউ কেউ বলতেছে আবার নতুন করে সংবিধান লেখা হবে, কিন্তু এটার সাথে আবার পলিটিশিয়ানরাও একমত হচ্ছেন না যে এটা তাহলে এন্ডোর্স করবে কে, এটা তো আবার নেক্সট গভর্নমেন্টে, পার্লামেন্টে এটা এন্ডোর্স করাইতে হবে। তো সুতরাং তাদেরকে অন বোর্ডে নিয়েই আমার মনে হয় কনস্টিটিউশনের এই সংশোধনীটাতে যেতে হবে। কারণ এখানে কিছু কিছু বিষয় থাকে যে মৌলিক যে বিষয়গুলি, সেইগুলিতে কিন্তু চেঞ্জ আনা কঠিন। কারণ কি, যে আমাদের প্রেজেন্ট কনস্টিটিউশন বা প্রেজেন্ট সিস্টেমটা এটা কিন্তু অ্যালাউ করে না যে মানে আমাদের মৌলিক ভিত্তিগুলির কোনো চেঞ্জ। যদি এরকম এমন আসে যে এমন কোনো আইন হয় যেটা আমাদের সংবিধানের স্পিরিটের বিরুদ্ধে, নতুন আইন, সেই আইন কিন্তু আবার কোর্টে বাতিল করতে পারে। সুতরাং এটা একটা চেকস ব্যালেন্সের ব্যাপার আছে। কিন্তু আমরা বলতে চাচ্ছি যে যেই ধরনের সংশোধনী আনতে হবে, যে আমাদের সোসাইটিতে যে ত্রুটি বিচ্যুতিগুলি আছে, যেমন 70 অনুচ্ছেদ ফর এক্সাম্পল, যে এখানে পার্লামেন্টে ওনারা কথা বলতে পারেন না দলীয় সিদ্ধান্তের বাইরে। তো এখন এটা তো একটা আমাদের মৌলিক চেতনা পরিপন্থী। আমি তো ফ্রিডম অফ স্পিচ একদিকে আছে, আবার দলের সিদ্ধান্তের বাইরে কথা বলা যায় না। ওনারা পার্টিরা বলে যে এটা দলের ডিসিপ্লিন নষ্ট হয়ে যাচ্ছে। তো এই জায়গাগুলিতে তো কনফ্লিক্ট হইতে পারে আমার ধারণা। তো সেই জন্য আমি বলতে চাচ্ছি যে এটা যাতে পরবর্তী পার্লামেন্টে পাশ করানো যায়, বা সেই জন্যে তাদের সঙ্গে কনসালটেশনের মধ্যে দিয়ে প্রসেসটা অগ্রসর হওয়াটাই ভালো হবে, বিশেষ করে পলিটিক্যাল অ্যাক্টর যারা আছেন। জি, আমরা শেষে একটু আসার চেষ্টা করব। আমি রাশেদ আহমেদ চৌধুরী, এখানে প্রফেসর ডক্টর ইউনূস কিন্তু জাতিসংঘের সেই অধিবেশন অবস্থানকালে নানা রকম সাইড টেবিল বৈঠক করেছেন, আলোচনা করেছেন। একটা আলোচনা খুব গুরুত্ব সহকারে আমার দৃষ্টিতে পড়েছিল, হচ্ছে জুলাই আগস্ট বিপ্লবে যারা শহীদ হয়েছেন এবং যারা হত্যা করেছেন, দায়ীদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলা করা সম্পর্কে ডক্টর ইউনূস কথা বলেছেন আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খানের সঙ্গে। তো এই যে আন্তর্জাতিকভাবে মামলা বা নিষ্পত্তি করবার জন্য করিম খানের সঙ্গে কথা বলেছেন, সেই জায়গাটাকে আপনি কীভাবে দেখছেন? এবং এটা খুব গুরুত্ব সহকারে কিন্তু শুধুমাত্র যে প্রফেসর ডক্টর ইউনূস নয়, বহু মানুষই বাংলাদেশের এই চিন্তা করছে যে এই জুলাই বিপ্লবের যে হত্যাকারী, তার বিচারের জন্য, আন্তর্জাতিক আদালতে বিচার করবার জন্য। এটা খুবই গুরুত্বপূর্ণ স্টেপ প্রফেসর ইউনূস নিয়েছেন। আমি আমাদের মতো অনেকে এটাতে খুশি, কারণ এই যে ওনার যে স্ট্যাচুটা, মিস্টার করিম, ওনার খুবই নাম করা এবং একজন রেপুটেড ইম্পার্শাল পার্সন।
এটা সম্বন্ধে ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ওপিনিয়নে তাকে খুব খুব উপরে স্টিমে হাই রেসপেক্টে রাখে ধরে। তো সেই জন্য প্রফেসর ইউনূস জানে এটা, সেই জন্য তাকে কথা বলছে। ইতিমধ্যে জাতীয় সংঘ আবার একটা ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠিয়েছে। ফ্যাক্ট ফাইন্ডিং মিশন তো একদম ইম্পার্শিয়াল রিপোর্ট দেবে, ওরা সত্যিকার ফ্যাক্ট ফাইন্ড করবে। তো এগুলো নিয়ে আমার মনে হয় যে যেহেতু একটা প্রেশার আসছে যে পলিটিক্যাল পার্টিস থেকে যে আমরা এত দিনের মধ্যে ইলেকশন হওয়া দরকার, তো প্রফেসর ইউনূসের উচিত হবে পলিটিক্যাল পার্টিদেরকে নিয়ে বসা। এখন সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল পার্টি হচ্ছে বিএনপি, ইভেন জামাত। আর এদেরকে যদি ভালো করে একটা কনসেন্সাস আনতে পারে ওদের মধ্যে যে এই যতটুকু রিফর্ম দরকার যেন আমরা আবার ওই পথে ফেরত না যাই। এটা তোমরা যখন বসবে তখন হয়তো এটা নাও পসিবল হতে পারে, কারণ পলিটিক্যাল পার্টির মধ্যে অনেক রকম ইয়ে থাকে, অনেক কথা হবে, কাজ হবে না। এখন তো আসল কাজটা মানে একটা আউটলাইনটা এগিয়ে দিলে তারপরে ইলেকশনের পরে অ্যাসেম্বলি ওরাই করুক, ওরাই এটাকে স্ট্যাম্প করবে, কিন্তু হোমওয়ার্কটা শেষ হওয়া উচিত। এখন আর হোমওয়ার্কটা করে একটা কনসেনসাস নেওয়া উচিত প্রফেসর ইউনূসের পলিটিক্যাল পার্টিদের সঙ্গে বসে, এটা জাতীয় স্বার্থে তোমরা যদি না চাও তো আমি করবো না, কিন্তু এটার কনসেপ্ট ইমপ্লিকেশন ফ্র্যাঙ্কলি বলবে। এটা হবে যে উই মাইট কাম ব্যাক টু স্কোয়ার ওয়ান। তো এই যে জাতীয় স্বার্থে এবং ভবিষ্যতে গণতন্ত্র ভবিষ্যতে বারবার তো বিপ্লব আসবে না, সেই জন্য আমরা যদি এই সময় যদি বাসটা মিস করি তাহলে কিন্তু আমাদের দেশের জনগণের ভাগ্যের জন্য কষ্ট আছে। জি নিশ্চয়ই, আমি একটু আবার আসবার চেষ্টা করবো সময় থাকলে। এই যে মিস্টার করিম, মাসুদ করিম, আমরা বলছিলাম যে করিম খানের সাথে দেখা করেছে এবং এই বিচারের প্রসঙ্গে কিন্তু বারবার আসছে। এছাড়া কিন্তু আরেকটা প্রশ্ন এখানে আসছে, বেশ কয়েকদিন থেকে আলোচিত হচ্ছে, সেটি হচ্ছে যে এই জুলাই বিপ্লবে বা জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে যেসব রাজনৈতিক দলগুলোর ইন্ধন ছিল, যারা সহযোগিতা করেছে, তাদের কিন্তু রাজনীতি নিষিদ্ধ করার বিষয় কিন্তু এক ধরনের প্রস্তাব কিন্তু আসছে। কেউ কেউ বলছে অন্ততপক্ষে 10 বছরের জন্য এই জুলাই বিপ্লব হত্যাকাণ্ডের সাথে যেসব রাজনৈতিক দলগুলোর ইন্ধন ছিল তাদেরকে নিষিদ্ধ করা যায় কিনা, আপনি কীভাবে দেখেন? এখন এই জিনিসটা অ্যাকচুয়ালি আসছে ঠিকই, কিন্তু এটার কনক্লুশনটা কী হবে সেটা কিন্তু আমরা এখনও বলতে পারছি না। যেমন আসিফ নজরুল সাহেব যে আমাদের উপদেষ্টা, আইন উপদেষ্টা, উনি একটা প্রেস কনফারেন্সে এই ধরনের কথা বলেছেন যে 10 বছর মতো নিষিদ্ধ রাখার জন্য যারা এই ধরনের হত্যাকাণ্ডে জড়িত হয়েছে সেই সমস্ত রাজনৈতিক দলকে। আবার অ্যাট দ্য সেম টাইম অ্যাটর্নি জেনারেল বললেন যে আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষপাতী নই। মানে দেখা যাচ্ছে যে এক্সিকিউটিভ এক কথা বলছে, আবার জুডিশিয়ারি ইজ ডিফারেন্ট ভিউজ। তো সুতরাং আমার মনে হয় যে এই বিষয়গুলিতে অত্যন্ত সুচিন্তিতভাবে ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। কারণ এটা তো একটা ঠিক যে বিপ্লবোত্তর সময়ে সাধারণ মানুষের মধ্যে যে গ্রিভেন্স ছিল, যে ক্ষোভ ছিল, বিক্ষোভ ছিল, সেটার হয়তো প্রতিফলন একদিকে থাকবে। বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে চিন্তা করতে হবে ফর লং টাইম, এটার পরে কি হবে, এটা কি আমার জন্য ভালো হবে না বন্ধ হবে, আমার ডেমোক্রেটিক প্রসেসটাকে কি গ্লোরিফাই করবে, নাকি এটা এমন কোনো এভিডেন্স সৃষ্টি করতে পারে যেটার আবার রিটেলিয়েশন পরে হবে। তো আমি মনে করি এইসব বিষয় নিয়ে আমার মনে হয় ডিবেট হইতে পারে, আলোচনা হইতে পারে, চিন্তা ভাবনার বিশ্লেষণ হইতে পারে ওপেন, স্যার বলেন ওপেন মাইন্ডে। তো ওপেন মাইন্ডে আলোচনা হইলে একটা ভালো কিছু আসবে। তো আমার মতে যে এখন পর্যন্ত এই বিষয়গুলি এখনও ক্লিয়ার হচ্ছে না। তো যখন সময় আসবে এবং যখন আরও বেশি সরকারের উদ্যোগটা আসবে এবং পলিটিক্যাল পার্টিগুলিও তাদের ভিউ দিবে, বিশেষ করে এবং জুডিশিয়ারি তাদের ভিউ দিবে, এক্সিকিউটিভরাও চিন্তা ভাবনা করবে, স্টুডেন্টরাও চিন্তা ভাবনা করবে, তখন হয়তো জিনিসগুলি আসবে। মানে আপনি একটা জিনিস দেখেন যে ইমিডিয়েটলি একদিন আগেই একটা দল নিষিদ্ধ হলো, জামাতে ইসলাম, পরের দিন কিন্তু সেই নিষেধাজ্ঞার থাকলো না। তো আপনাকে এখন এই জিনিসগুলি নিয়ে তো আমাদের যথেষ্ট চিন্তা ভাবনা করি অবশ্য হওয়া উচিত। জি, আর একটা প্রসঙ্গে একটু আসতে চাই আমরা। এই আলোচনাটাও এসছে এখন যে
হয়তোবা নির্বাচন খুব কাছাকাছি সময় দিয়ে দেবে। আমরা সেনাপ্রধানকে 18 মাসের কথা বলতে শুনেছি, 1 বছর 1.5 বছর যাই হোক না কেন সেই সময়ের মধ্যে নির্বাচন হবে। আমি স্যারের কাছে আসবো, তো আপনার কাছে এই প্রসঙ্গটা আসি, যদি এই নির্বাচনে যারা ইতিপূর্বে ক্ষমতায় ছিলেন তাদের তো অনেকেই খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা নাই হয়তো বা দেশে বিদেশে আছেন, তারা যদি অংশগ্রহণ করতে না পারে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে কিনা? এগুলি অ্যাকচুয়ালি এখনও তো কোনো কিছু শেপ নিচ্ছে না, কোনো কিছুই। আমরা তো এত অ্যাডভান্স কিছু বলা মুশকিল, কারণ 18 মাসের কথাটা তো উনি বলেছেন, কিন্তু এটা তো একটা অ্যাপ্রক্সিমেট টাইম লাইন দিয়েছেন, এখানে কমপ্লিট রোড ম্যাপও আসে নাই। এবং ইলেকশনের করার জন্যে রাজনৈতিক যে সমঝোতা বা ঐক্যমত বা সেখানে মানে আওয়ামী লীগকে বাদ রেখে নির্বাচন নাকি আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে নির্বাচন, বাদ রেখে সেই প্রসঙ্গ না, এক শেষ মুহূর্তে আমি স্যারের কাছে শুনে নেই, আমি দুঃখিত যে আওয়ামী লীগকে বাদ রেখে কিন্তু নির্বাচন, মানে প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ যদি ফ্রন্ট লাইনে আসতে না পারে তাহলে সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে আপনার বিশ্লেষণ কি? যেহেতু আওয়ামী লীগের নেতা নেত্রীরাও কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি নাই, তারা দেশে আছে বিদেশে আছে, কাউকে কিন্তু প্রকাশ্যে দেখা যাচ্ছে না। সুতরাং নির্বাচন যদি 1 বছর পরেই হয়, সে 1 বছরের মধ্যে তারা দৃশ্যমান না হয়, তো সেই নির্বাচন নিয়ে আপনার বিশ্লেষণ কি? প্রথম হচ্ছে যে এই যে আসিফ নজরুল কথা বললো, অ্যাটর্নি জেনারেল একটা কথা বললো, এটা কিন্তু আমি পছন্দ করি না। এই সময় কিন্তু only one person should speak on this sensitive issue, ওটা হচ্ছে the head of caretaker, প্রফেসর ডক্টর ইউনুস। উনি ছাড়া সবাই যেন এটার উপর কথা না বলে। এটা হবে কি যে আরও এটা একটা সুযোগ দিয়ে দেবে এদেরকে, এদের মধ্যেই আছে। এবং 2 নম্বর হচ্ছে যে আমি ব্র্যান্ডের পক্ষপাতি না, যে কেসগুলো ফাইল করা হয়েছে জেনুইনলি এটাকে যদি সত্যিকারের একটা টপ প্রায়োরিটি দিয়ে যদি এটা ফলো আপ করা হয়, কিছু না কিছু কনভিকশন তো এমনি হয়ে যাবে। এরকম হতে পারে যে টপ লিডার মে বি কনভিক্টেড, কারণ দের ইজ আনাফ এভিডেন্স, যতটুকু আমি জানি। তো আমার মনে হয় এখন এটা প্রফেসর ইউনুসকে এখন যেহেতু বাইরে খুব সাকসেসফুল হয়েছে, সব কিছু ভালো, এখন দেশে এদেরকে নিয়ে বসা দরকার সবাইকে দিয়ে, যে রুল অফ দ্য গেম, যে সময় সবাই কথা বলবে না, উনি দ্য অনলি সোল স্পোক্সম্যান, উনি কথা বলবেন। এবং এই যে জিনিসটা যে ইলেকশন তো দিতে হবে, ইলেকশন দেওয়ার আগে সবাই করবে যে আগের মতো আমরা ইলেকশন চাই না, ওই ইলেকশন যে ইলেকশন কমিশন আজকে বলবে সার্টিফিকেট দেবে, কালকে বলবে এটা ফেয়ার ছিল না। তো এই ইলেকশন কমিশনকে সাজাতে হবে, এবং যা যা রিফর্ম দরকার ইজ এসেনশিয়াল ফর ফ্রি অ্যান্ড ফেয়ার ডেমোক্রেটিক ইলেকশন, সেটা আমাদের এখন করা উচিত। এর মধ্যে যদি সব ঠিক করে, আওয়ামী লীগ এমনি সত্যি কথা বলতে কোনো ওর প্রসপেক্ট দেখি না, আমাদের এলাকা থেকে আরম্ভ করে সব জায়গায় দে হ্যাভ বিকাম মানে এখন একটা কন্ডেম যে দেশের প্রধানমন্ত্রী পালিয়ে যায়, পালিয়ে গিয়ে একটা বিদেশে, আর ওই দেশে যে মনোভাব এখনও বর্ডারে আমাদের কিলিং হচ্ছে, এটা বন্ধুত্ব? তো আমরা তো এরকম বন্ধুত্ব চাই না, জনগণ চায় না, এটা জনগণের পার্সের কথা। তো ওর ক্যাশে রিইনস্টেট করবে আমার জনগণ এই সময়টা, এটা ওদের একটা পাইপ ড্রিম। আমরা যদি খুব ফেয়ার ওয়েতে যাই, এবং টাইম ইজ অফ দ্য এসেন্স, এই সময়টা যেটা করা দরকার, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন রিফর্মটা করে দ্রুতভাগ ইলেকশন দিয়ে দেওয়া। জি, একেবারে শেষ মুহূর্তে আমি তো বলবো যে সংস্কারের যে প্রসঙ্গটা আসছে এটা অনিবার্য, কারণ এটা রক্তক্ষয়ের মাধ্যমে পরিবর্তনটা আসছে। সংস্কার আমাদের করতেই হবে, এবং সেই সংস্কার করতে হবে প্রাতিষ্ঠানিক, নট যে ব্যক্তি আপনার বদলে আমি বসলাম, আমার বদলে উনি বসলেন, সেরকম না। এই প্রতিষ্ঠান থেকে যেন নির্বাচন কমিশন যদি ফর এক্সাম্পল ধরেন, যাতে এইরকম ফার্স্ট নির্বাচন কোনো দিন না হয়, এই প্রতিষ্ঠান থেকে যেন দুর্নীতি ঠিকমতো দূর করা হয় যে সমস্ত প্রতিষ্ঠানগুলি আছে। তো আমি সেটাই বলতে চাচ্ছি যে একটা প্রাতিষ্ঠানিকীকরণের প্রক্রিয়াটা যেন অন্ততপক্ষে শুরু করা হয়, এবং এটা মানুষের প্রত্যাশা। সেই প্রত্যাশার জন্য যদি কিছুটা সময় লাগে, অবশ্যই সেই সময়টাও দিতে হবে। জি, প্রিয় দর্শক, আমরা আসলে ইউনুস ম্যাজিক নিয়ে কথা বলছিলাম। ইউনুস ম্যাজিক তিনি জাতিসংঘ থেকে ফিরে আসছেন। আমরা মনে করি রাষ্ট্রের উন্নয়নের জন্য, রাষ্ট্রের সুশাসন ফিরিয়ে আনবার জন্য, অন্যায় দুর্নীতি
অত্যাচার নিপীড়ন বন্ধ করবার জন্য আমরা সকলে মিলে কিন্তু ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং সে কারণের জন্য ইউনুস ম্যাজিক শুধুমাত্র জাতিসংঘ নয়, বাংলাদেশেও কিন্তু ইউনুস ম্যাজিকের অপেক্ষা রয়েছে এবং সেই ইউনুস ম্যাজিকের মধ্যে দিয়ে আমরা আজকের বিএনপি বলি, জামায়াতে ইসলাম বলি, ইসলামিক যে অন্য অন্য দলগুলো রয়েছে সেগুলি বলি, আমাদের বাম রাজনৈতিক দলগুলো রয়েছে যারা সেগুলো বলি, সবাইকে মিলে কিন্তু ঐক্যবদ্ধভাবে এই সরকারকে সহযোগিতা করে আমরা একটা জাতীয় নির্বাচনের মধ্যে দিয়ে একটা গণতান্ত্রিক পন্থায় আমরা জনগণের একটা সরকার পাবো সে প্রত্যাশা করে আজকের যে ইউনুস ম্যাজিকের যে আলোচনা এখানে শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।